ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি, এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। গল্প শুরু করার আগেই বলে দেওয়া হচ্ছে এটি একটি কাল্পনিক গল্প। সো চলুন শুরু করা যাক। ভোরের আলো ফুটতে শুরু করেছে। মায়ের ডাকে অলির ঘুম ভাঙে। ফজরের নামাজ আদায় করে সে বাড়ির পাশে থাকা বাগানে আসে। নিজ হাতে এই গোলাপ ফুলের বাগান করেছে সে। প্রতিদিনের রুটিন অনুযায়ী পানি দিচ্ছিল অলি। গোলাপ ফুল তার ভীষণ প্রিয়। ভোরের এই স্নিগ্ধ আবহাওয়া অলির কাছে দারুণ লাগে। অলি সচরাচর ফুল ছেড়ে না, তার মতে ফুল গাছেই সুন্দর, হাতে নিলে সেটার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তবে ফুলের ঘ্রাণ নিতে সে ভালোবাসে। অলি সবগুলো গাছ পানি দিয়ে একটা ফুলের দিকে ঝুঁকে ঘ্রাণ নিতে যায়। ফুলের পাপড়ি তার নাকে লাগায়, মাত্রই সে হাঁচি দিতে লাগলো। হঠাৎ এরকম হওয়াতে অলি কিছুটা দূরে সরে যায়। এর আগে এরকমটা তো কখনো হয়নি। আচমকা হাত পাও তার চুলকাতে শুরু করেছে। আল্লাহ, আমার গায়ে কি লাগলো? অলি হাত পা চুলকাতে চুলকাতে বাড়ির ভেতরে চলে আসে। আসমা বানু রান্নাঘরে ব্রেকফাস্ট বানাচ্ছিলেন। মা, ও মা, আমার গায়ে কি যেন লেগেছে, অনেক চুলকাচ্ছে। অলির ডাকে আসমা বানু বসার ঘরে আসলেন। এসে অলির এরকম অবস্থা দেখে সে অনেক ঘাবড়ে যায়। অলির হাত পা কিছু কিছু অংশ লাল হয়ে গেছে। কি লেগেছে? অলি সোফায় বসে পা চুলকাতে লাগলো। জানি না মা, হয়তো বিচুটি পাতা লেগেছে, অনেক চুলকাচ্ছে। আসমা বানু অলির দিকে এগিয়ে গেলেন। বাগানে কত কিছু থাকতে পারে, সেই জন্যই বলছি এই অবস্থায় বাগানে যেতে হবে না। কিন্তু তুই তো আমার কথা শুনলি না। তোর তো আজকে পরীক্ষাও আছে। একটা কাজ কর, একেবারে গোসল করে নে। অলি মাথা নাড়িয়ে গোসল করতে চলে গেল। সকাল 10টা। আলবি নিজের রুমেই বসে আছে। আজকে সে না তো অফিস গেছে আর না তো হসপিটালে গেছে। সকাল থেকে রুমের দরজাও খোলেননি। তার ভালো লাগছে না কিছুই। আলবি ল্যাপটপের মাধ্যমে সোহেলকে মেইল পাঠালো। ছবিগুলো চেক করার পর ফটোগ্রাফার কি বলেছে? কয়েক মিনিট যেতেই অপর পাশ থেকে রিপ্লাই আসে। স্যার, সে বলেছে ছবিগুলো 95% অরিজিনাল, বাকিটা এডিট করা। আলবি আর কোনো রিপ্লাই দিল না। কিছুক্ষণ যেতেই সোহেল আবারও মেল পাঠায়। স্যার, আজকে কি আপনি আসবেন না? আলবি রিপ্লাই দিল, না, আমি ব্যস্ত আছি। কিছুক্ষণ যেতেই সোহেল আবারও মেল পাঠালো। স্যার, আপনি হয়তো ভুলে গেছেন, আমাদের সবচেয়ে বড় প্রজেক্টের ডেডলাইন আজ। টিমের রিভিউ মিটিং আজ দুপুরে। সিও হিসেবে আপনার নির্দেশনা দরকার, না হলে ঠিক সময়ে কাজ শেষ হবে না। মেইলটার দিকে আলবি অনেকক্ষণ তাকিয়ে রইল। সে এত গুরুত্বপূর্ণ একটা বিষয় ভুলে গেছে। ভাবতেই তার ভীষণ রাগ উঠছে। আজকের প্রজেক্টটা লঞ্চ করতে না পারলে বিশাল বড় একটা লস ফেস করতে হবে। সে এই বিষয়টা ভুলে গিয়ে সারাটা রাত শুধু অলির কথাই ভেবে গেছে। আলবি সমস্ত ভাবনা সাইড রেখে উঠে দাঁড়ালো। তারপর ফ্রেশ হতে চলে গেল। সময়ের পাতা থেকে ঝরে গেছে বেশ কয়েকটা দিন। অলির লাস্ট 2টো পরীক্ষায় বাকি আছে। আজ একটা আর 2 দিন পর একটা। অলি এই কয়েকদিনে আলবিকে প্রতিদিন কল দিয়েছে, কিন্তু আলবির ফোন বন্ধ বলেছে। অন্যদিকে আলবি নিজের কাজ নিয়ে ভীষণ ব্যস্ত। হসপিটাল আর অফিস সামলাতে হিমশিম খাচ্ছে। অলির উপর অভিমান জমেছে, যদিও সে জানে তার অভিমানের কোনো মূল্য নেই অলির কাছে। আলবির রাগ হলে সেটা সে প্রকাশ করে, কিন্তু অভিমান হলে সে প্রকাশ করে না, চুপচাপ থাকে। কারো প্রতি তার কোনো চাওয়া পাওয়া নেই। অলি তাকে ভুল বুঝলে বুঝুক, সে আর ভাঙাতেও চায় না। সে জানে অলি আর অভিমান কোনোদিনও বুঝবে না, আর আলবিও তাকে বোঝাতে চায় না। ফোন হাতে থাকলে আনমনে হলেও সে অলিকে কল দিয়ে ফেলতে পারে, কৈফিয়ত চাইতে পারে। ছেলেটা কে ছিল, কেন অলিকে স্পর্শ করেছে, তাতে কি হবে? আলবির বুকের মাঝের এই অসহ্য যন্ত্রণাটা কি কমে যাবে? যাবে না। আলবি সেই জন্য আর ফোন কেনেনি, আর কিনলেও বা কি? সে এই রকমের পরিস্থিতিতে আছে যে ফোন কিনলে একদিনের বেশি ফোনটা অক্ষত থাকবে না। অলি পরীক্ষা দিতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, তখনই তার ফোন বেজে ওঠে। অলি ফোনটা হাতে নিয়ে নম্বরটা দেখে একটা শ্বাস ফেলল। প্রত্যেকবার নোমান নামের ছেলেটা কল দিলে সে ভাবে আলভি কল দিয়েছে। সে ইচ্ছাকৃত ভাবে এমনটা ভাবে, তেমনটা নয়। তার মন নিজে থেকেই ভেবে নেয়।
অলি কলটা রিসিভ করে কানের কাছে নিল। হ্যালো। নোমান হাসি মাখা কণ্ঠে বলল, কি হয়েছে মিস? আজকে কণ্ঠটা একটু অন্যরকম শোনাচ্ছে কেন? বেশি বিরক্ত করছি নাকি? অলি একটা শ্বাস ফেলল। লোকটা প্রতিদিন নিয়ম করে অলিকে কল দেয়। অবশ্য আজে বাজে কিছু বলে না, তবে অলির ভালো লাগে না কথা বলতে। যখন বাড়িতে একা থাকে তখন তার দম বন্ধ হয়ে আসে। একাকিত্ব কাটানোর জন্য সে কথা বলে নোমানের সাথে। নোমান স্বাভাবিক স্বরেই বলল, আপনার জন্য একটা সুখবর আছে। সেটা কি? আমি ফিরে এসেছি, আজকে দেখা হচ্ছে। কথাটা শুনে অলি খুশি হলো। এতদিন কার্ডটার জন্য ছেলেটার সাথে যোগাযোগ রেখেছে। কার্ডটা দিয়ে দিতে পারলেই সে দায়ভার মুক্ত, আর কল রিসিভ করবে না। আচ্ছা, আমি তাহলে দুপুরের টাইমে সেখানেই অপেক্ষা করবো, আপনি কার্ডটা নিয়ে যান। নোমান সেই ব্যাপারে কিছু না বলে অন্য কথা বলল, আজকে তো তোমার অর্থনীতি পরীক্ষা, তাই না? হ্যাঁ, আমার দেরি হয়ে যাচ্ছে, এখন রাখছি। নোমান একটা শ্বাস ফেলে বলল, আচ্ছা, বেস্ট অফ লাক। মির্জাটেক সফটওয়্যার হেডকোয়ার্টার্স, উঁচু সিলিং, চারপাশ কাঁচ দিয়ে ঘেরা। সকালের করা আলোয় কাচের গ্লাসগুলো উত্তপ্ত, তবে ভিতরে এয়ার কন্ডিশনারের ঠান্ডা বাতাসে এক ধরনের ভারসাম্য তৈরি হয়েছে। একপাশে মেটালিক ধাঁচের খোলা ওয়ার্ক স্টেশন, সাদা ও ধূসর রঙের আধুনিক চেয়ার ডেস্ক। মাথা নিচু করে বসে আছে এক একজন ডেভেলপার। কেউ কোড করছে, কেউ বা হেডফোনে কল দিয়ে কথা বলছে। কিবোর্ডের ক্লিক ক্লিক, মাউসের স্ক্রল, মাঝে মাঝে প্রিন্টারের গুনগুন। আলভির কেবিন আলাদা, কাঁচ দিয়ে ঘেরা হলেও আধ খোলা। আলভি নিজের ডেস্কে বসে আছে। মিনিমাল ডিজাইনের কাঠের ডেস্ক, এক পাশে রাখা সিলভার ম্যাকবুক, অন্য পাশে এক গ্লাস হালকা লেমন ইনফিউজড পানি। ডেস্কের উপরে রাখা ডিজিটাল ক্লকে সময় ধীরে ধীরে এগোচ্ছে, 10:43। দেয়ালে ঝুলে থাকা এখনো বিমূর্ত চিত্রকর্ম ঘরের পরিবেশে এক ধরনের নীরব বিরিক্ষে যোগ করছে। আলভি চুপচাপ ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে আছে। স্ক্রিনে এক্সেল শিটের লম্বা সারি, রিপোর্ট, প্রজেক্ট, টাইমলাইন, মেল, ক্লায়েন্ট, সব মিলিয়ে একজোড়া ক্লান্ত চোখ ধৈর্য ধরে বিশ্লেষণ করছে প্রতিটি ডিটেইলস। মাঝে মাঝে সে আঙুল দিয়ে কপালের মাঝখানে চেপে ধরছে। ঠিক তখনই তার কেবিনের দরজায় কড়া নাড়ার শব্দ। সোহেল, তার ব্যক্তিগত অ্যাসিস্ট্যান্ট, ধীরে ধীরে মাথা বাড়িয়ে জিজ্ঞেস করে, স্যার, মে আই কাম ইন? আলভি কেবল মাথা নাড়ে। সোহেল ভেতরে এসে দাঁড়ায়, ফাইল হাতে, চোখে গম্ভীরতা। স্যার, জার্মানির মেডিটেজ কার্ভ থেকে চুক্তি এসেছে। ওরা একটা হাই অ্যান্ড হসপিটাল সফটওয়্যার তৈরি করতে চায়। এআই ডায়াগনস্টিক, পেশেন্ট ট্র্যাকিং, রিমোট মনিটরিং সব থাকবে। চুক্তির প্রাথমিক মূল্য 2.8 মিলিয়ন ইউরো, কিন্তু তারা বলেছে সিওর স্বাক্ষর ছাড়া প্রজেক্ট চালু হবে না। আলভি গম্ভীর স্বরে বলল, তুমি ফাইলগুলো রেখে যাও, আমি চেক করে সাইন করে দেব। সোহেল চলে যেতেই আলভি চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে থাকে ডেস্কে রাখা ফাইলের দিকে। বাইরের দিকে তাকালে দূরে ঢাকা শহরের যেন একটা বিরাট সিস্টেমের মতো মনে হয়। প্রতিটা মানুষ যেন একটা করে প্রসেসর, চলছেই। অফিসের চারপাশে তখনও একই ছন্দে কাজ চলছে। করিডোরে এক টিম লিড হেঁটে যাচ্ছে কনফারেন্স রুমের দিকে। এক অন্যরকম পৃথিবী, যেখানে সময় চলে শৃঙ্খলার ঘড়িতে। আর আলভি সেই পৃথিবীর মূলচক্রের একজন। তার সিদ্ধান্ততেই নির্ভর করে কয়েকশো কর্মীর পরবর্তী দিক নির্দেশনা। আলভি পুনরায় ল্যাপটপের স্ক্রিনের দিকে ফোকাস করলো। ঠিক তখনই তার স্ক্রিনে একটা মেইল আসে। আলভি মেইলটা ওপেন করতেই একটা লেখা ভেসে উঠল, শুধু অফিসে মনোযোগ দিলেই তো হবে না মিস্টার তাসনিম মির্জা, ওইদিকেও তো আপনার ওয়াইফ নতুন প্রেমিককে নিয়ে কফি খেতে যাচ্ছে। আপনার উপর আমার করুণ হচ্ছে জানেন তো, আপনার উপর আমার করুণা হচ্ছে জানেন তো। বেশ খুঁজে খুঁজে একটা পিচ্ছি মেয়েকে বিয়ে করেছিলেন, ভেবেছিলেন পিচ্ছি বলে আপনি খুব সহজেই তার জীবনের প্রথম আর শেষ পুরুষ হবেন, কিন্তু আফসোস সেটা আর হলো না। আপনার অবস্থা দেখে মনে হচ্ছে আপনাকে বাকিটা জীবন অফিস করে আর হসপিটালের সাথেই সংসার করতে হবে। মেইলটার নিচে একটা অ্যাড্রেস দেওয়া আছে। আলভি বেশ কিছুক্ষণ মেইলটার দিকে তাকিয়ে রইল। বিকাল 3টা। পরীক্ষা শেষে অলি আর শায়লা কমন রুমে বসে আছে। এই কয়েকদিনের মধ্যে অলি জেনে গিয়েছে যে শায়লার ভাই রিফাতই হচ্ছে আলভির সেই বন্ধু রিফাত। তবে এই বিষয়ে অলি শায়লাকে কিছুই বলেনি। অলি পানি খেয়ে গ্লাসটা রেখে দিল। বেশ তেষ্টা পেয়েছিল। অলি এক হাতে মুখ মুছে শায়লার উদ্দেশ্যে বলল, তুই একটু যাবি আমার সাথে?
কোথায় যাব? ওই যে নোমান লোকটার বিষয়ে বলেছিলাম না, সে আজকে এসেছে, কার্ডটা ফিরিয়ে দিতে যাব। শায়লা এক মুহূর্ত ভেবে নিজের পেটে হাত রেখে বলল, আমার পিরিয়ডস হয়েছে রে, বাড়িতে প্যাড আনিনি, বাড়িতে যেতেই হবে। তাছাড়া আমার বাড়ি তো অনেক দূরে। অলি বুঝতে পারল যে শায়লা উল্টো রাস্তায় তার বাড়ির দিকে গেলে শায়লার বাড়ি পৌঁছাতে দেরি হয়ে যাবে। তুই মন খারাপ করলি নাকি? মন খারাপ করিস না দোস্ত, আমার পেট ব্যথা করছে খুব, নাইলে যেতাম তোর সাথে। আরে না না, মন খারাপ করিনি, তুই বাড়িতে চলে যা, 2 দিন পর দেখা হবে। অলি স্কুল থেকে বেরিয়ে সেই রাস্তার মোড়ে এসে দাঁড়ালো। অলি চুপচাপ দাঁড়িয়ে আছে, কিন্তু দুটো লোক পাশে থাকা চায়ের দোকানে বসে তার ওপরেই নজর রাখছিল। কয়েক মিনিট যেতেই নোমান এসে অলির সামনে দাঁড়ায়, তার হাতে একটা গোলাপ ফুলের তোড়া, মুখে হাসি। নোমান ফুলটা এগিয়ে দিল অলির দিকে। অলি অপ্রস্তুত হয়ে পড়ল। এসব কি? ফুলের তোড়া মিস, আপনি বলেছিলেন যে আপনি গোলাপ ফুল লাইক করেন, ভুলে গেলেন? কিন্তু এইসব আমায় কেন দিচ্ছেন? নোমান কিছুটা বিরক্ত হলো, মেয়েটা বেশিই প্রশ্ন করে। মিস, এখানে অনেক রোদ, পাশে একটা ক্যাফে আছে, চলুন আমার সেখানে গিয়ে কথা বলি। অলির কপাল কুঁচকে এলো, ভদ্রভাবে বলল, আসলে আমাকে বাড়িতে যেতে হবে, শরীরটাও ভালো লাগছে না, আপনি আপনার কার্ডটা রাখুন দয়া করে। নোমান সরু চোখে অলির দিকে তাকায়। আপনার শরীর কি বেশি খারাপ লাগছে? অলি ওপর নিচ মাথা নাড়ালো। তাহলে আমরা কালকে দেখা করি, আপনি বরং কার্ডটা কালকেই দিয়ে দেবেন। কেন, আপনি এখন নেবেন না? নোমান একগাল হেসে বলল, না, নেব না। আপনি ওই ক্যাফেতে গিয়ে আমার সাথে 1 কাপ কফি খাবেন আর এই ফুলগুলো নেবেন, তারপরে আমি কার্ডটা নেব। অলি আশেপাশে তাকিয়ে দেখলো বেশ ভালোই মানুষজন আছে, তার ভয় পাওয়ার কারণ নেই আপাতত। আপনার কার্ড আপনার দরকার হলে নেবেন, নয়তো নেবেন না। আমি কেন যাব আপনার সাথে? আর এই ফুলগুলোই বা কেন নেব? নোমানের মুখে হাসি মিলিয়ে গেল। আপনি আমাকে এভাবে বলতে পারলেন মিস অলি? আপনি ভুলে গেলেন আমি সেদিন যদি আপনাকে না বাঁচাতাম তাহলে আপনি এই মুহূর্তে এই জায়গাতে দাঁড়িয়ে আমার সাথে এভাবে কথা বলতে পারতেন না? কথাটা শুনে অলি মাথা নিচু করে নিল। লোকটা সত্যি কথাই বলেছে, কিন্তু তার জন্য কি লোকটার সাথে ক্যাফেতে কফি খেতে যেতে হবে? আমি সেই জন্য কৃতজ্ঞ আপনার কাছে, কিন্তু যাক, বাদ দিন মিস অলি, তবে আমি শুধু আপনার সাথে 1 কাপ কফি খেতেই চেয়েছিলাম। আপনি যদি খেতে না চান আমার খুব খারাপ লাগবে, আর কার্ডটাও আমি নিতে পারবো না। আপনি যেতে পারেন, আর বিরক্ত করার জন্য দুঃখিত। নোমান চলে যেতে নিলে অলি একটা শুকনো ঢোক গিলে মনে মনে ভাবে, সে আমাকে আর বাবুকে বাঁচিয়েছে, 1 কাপ কফি খেলে কিছুই তো হবে না, তাই না? আর কার্ডটা একবার দিতে পারলেই তো শেষ। আমি আর কখনোই এই লোকের কল রিসিভ করবো না, নইলে তো কল দিয়ে বিরক্ত করবে। আমি তো অকৃতজ্ঞ নই, কার্ডটা না দিতে পারলে নিজেও শান্তি পাবো না। অলি নোমানকে ডাক দিল। আচ্ছা চলুন, তবে আমি যেখানে যেতে চাইবো সেখানেই যেতে হবে। নোমান খুশি হয়ে ফিরে এলো। বলুন কোথায় যাবেন আপনি, আমি সেখানেই যেতে রাজি আছি। অলি হাঁটতে লাগলো, তার পিছু পিছু নোমানও আসছে। অলি নোমানকে নিয়ে আসমা বানু যেই পেস্ট্রি শপে কাজ করে সেখানে এলো। অলিকে শপে দেখে আসমা বানু এগিয়ে এলেন। আসমা বানু খুব ভালো পেস্ট্রি আর কেক বানায়। এই শপটা মূলত তার এক বান্ধবী আর সে মিলেই চালায়। অলি, তুই এসেছিস? ব্যাপার কি? এমনি এমনি তো কখনো আসিস না। অলি মিষ্টি হেসে নোমানকে দেখিয়ে বলল, মা, উনি সেদিন আমায় বাঁচিয়েছিলেন। আজকে উনি আমার সাথে 1 কাপ কফি খেতে চাইলো, তো আমি ভাবলাম এই সুযোগে ওনার সাথে তোমার পরিচয়টাও করিয়ে দিই। আসমা বানু নোমানকে দেখে বেশ খুশি হয়ে গেলেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমার মেয়েকে বাঁচানোর জন্য। অলি, তুই ওনাকে নিয়ে ভেতরে গিয়ে বস। নোমান আসমা বানুকে সালাম দিয়ে ভেতরে এসে বসলো। অলি তার সামনে চেয়ারে বসেছে। বাহ, আপনি তো অনেক চালাক মিস। অলি ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, কেন এমনটা মনে হলো? এই যে একেবারে মায়ের কাছেই নিয়ে চলে এলেন। অলি মৃদু হেসে 1 কাপ কফি নোমানের দিকে এগিয়ে দিয়ে বলল, মা আপনার সাথে দেখা করতে চেয়েছিল, ধন্যবাদ জানানোর জন্য, সেই জন্যই নিয়ে এসেছি। নোমান কফির কাপে চুমুক দিয়ে বলল, আচ্ছা, আপনার আমাকে কেমন লাগে? প্রশ্নটা শুনে অলি থতমত খেয়ে গেল। আপনার প্রশ্নটা আমি বুঝতে পারলাম না। আমরা কি বন্ধু হতে পারি না মিস অলি? অলি একটা শ্বাস ফেলে বলল, আপনি বয়সে আমার থেকে অনেক বড়। বড় হলে কি হয়েছে,
আমার তো আপনাকে পছন্দ হয়েছে মিস অলি, প্লিজ আমরা বন্ধু হয়ে যান। অলি একবার কাউন্টারে বসে থাকা মায়ের দিকে তাকালো। আসমা বানু অন্য কাস্টমারদের সাথে কথা বলছে, আর নোমান নিম্নস্বরে কথাগুলো বলেছে, যার জন্য অলি ছাড়া আর কেউ তার কথা শুনতে পায়নি। কি হলো বলুন না, হবেন আমার বন্ধু? অলি কিছু না বলে কার্ডটা নোমানের দিকে এগিয়ে দিয়ে বলল, আপনার কথা মতো কফি খাওয়া শেষ, এবার আপনি আইডি কার্ডটা নিয়ে চলে যান প্লিজ। নোমান লক্ষ্য করলো অলি যেই হাত দিয়ে কার্ডটা ধরে রেখেছে সেই হাতটা কাঁপছে, সেই সাথে অলির চোখে মুখে ভয়ের ছাপ। নোমান একটা শ্বাস ফেলে অলির দিকে ফুলের তোড়াটা এগিয়ে দিয়ে বলল, আগে এটা নিন মিস অলি। অলি কম্পিত হস্তে নোমানের হাত থেকে ফুলের তোড়াটা নিল, কিন্তু তার পুরো খেয়াল ছিল নোমানের পেছনে দাঁড়িয়ে থাকা লোকটার দিকে। লোকটা অগ্নিঝরা চোখে তার দিকেই তাকিয়ে আছে। মূলত তার চাহনি দেখেই অলি অন্তরাত্মা পর্যন্ত শুকিয়ে গেছে। অলি ফুলটা অন্য সাইডে রেখে ব্যস্ত হাতে কার্ডটা এগিয়ে দিয়ে বলল, আপনি প্লিজ এই কার্ডটা নিয়ে এখান থেকে দ্রুত সম্ভব চলে যান। নোমান অলির চেহারা দেখে অবাক হলেও অলির হাত থেকে কার্ডটা নিতে যাবে, ঠিক সেই সময় কেউ একজন হঠাৎ করে এসেই তার শার্টের কলার চেপে ধরে মুখ বরাবর একটা পাঞ্চ বসিয়ে দিল। লোকটা কিছু না বলেই নোমানকে ইচ্ছা মতো মারতে লাগলো। নোমান নিজের আত্মরক্ষার জন্য লোকটাকেও 2-4টা ঘুষি মেরেছে। আশেপাশে সবাই এগিয়ে এলো তাদের দুজনকে ছাড়াতে। আসমা বানু এগিয়ে এসে অলির সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, জামাই এখানে কি করছে, আর ওই লোকটাকে এভাবে মারছেই বা কেন? অলি যেন নিজের জায়গাতেই জমে গেছে। আলভি চিৎকার করে বলে উঠল, আই উইল কিল ইউ। তোর এত বড় সাহস, আমার কলেজে হাত দিয়েছিস? অলি এগিয়ে গেল আলভির দিকে, নোমানকে ছাড়ানোর চেষ্টা করে বলল, কি করছেন? ছাড়ুন ওনাকে প্লিজ, ছাড়ুন ওনাকে। অলিকে দেখে আলভি আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। নোমানকে ছেড়ে দিয়ে অলির গালে সজোরে চর বসিয়ে দিল। ঘটনার আকস্মিকতায় আসমা বানু ছুটে এলেন। থাপ্পড়টা অনেক জোরেই লেগেছে। ফলস্বরূপ অলি ছিটকে গিয়ে পড়ল কাঠের চেয়ারের উপর। আসমা বানু জিজ্ঞাসু দৃষ্টিতে আলভির দিকে তাকিয়ে শুধালেন, তুমি অলিকে মারলে কেন? রাগে আলভি দিক বিদিক শূন্য হয়ে বলেই ফেলে, কেন মারলাম বুঝতে পারছেন আপনি? ও হ্যাঁ, বুঝবেনি বা কিভাবে? মেয়ে তো আপনার সামনে বসে রোমান্টিক শো করছে, আপনি নিশ্চয়ই বসে বসে সেই শো এর মজা নিচ্ছেন। বিশ্বাস করুন, আমি অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু এই শোটা আমার জন্য মজা নয়, আমার জন্য সাজা ছিল। অলি কপালে হাত দিয়ে দেখলো রক্ত বের হচ্ছে, সেই সাথে ব্যথায় টনটন করছে। কিন্তু আলভির মুখ থেকে এই কথাটা শুনে অলি চুপ করে থাকতে পারল না। আপনি আমার মায়ের সাথে এইভাবে কথা বলার সাহস কোথায় পেলেন? আলভির রাগে ফুঁসছে। নোমান নিজের কলার ঠিক করে বলল, এই অসভ্য লোকটাকে মিস অলি, কত বড় সাহস, বলা নেই কওয়া নেই, এই নোমানের উপর হামলা করেছে। এই এই কে আপনি? হ্যাঁ, আলভি রেগে মেগে বলল, আমি তোর বাপ, আর অলির দিকে ইশারা করে। ওই মেয়েটা তোর মা, বুঝলি? কথাটা শুনে সবাই তাজ্জব বনে গেল। পাশে দাঁড়িয়ে থাকা দিহান তো উচ্চস্বরে হেসেই উঠল। আলভির আগে চোখে একবার তাকাতেই দিহানের হাসি উধাও হয়ে যায়। আলভি তড়িৎ গতিতে অলির হাত ধরে টেনে অলিকে নিয়ে যেতে লাগলো। কোথায় নিয়ে যাচ্ছেন? আমায় ছাড়ুন, ব্যথা পাচ্ছি আমি। অলির চিৎকার শুনে নোমান এগিয়ে এসে অলির হাত টেনে ধরল। আলভির মেজাজ এবার চরম বিগড়ে গেছে। ওর হাত ছাড়, নয়তো তোর এমন অবস্থা করব যে তোর চেহারা তুই নিচে চিনতে পারবি না। তুই ওনার হাত ছাড়, নয়তো আমিও তোকে উপরে পাঠিয়ে দেব। আলভি ঘুরে এসে নোমানের গলা চেপে ধরল। নোমানও আলভির গলা চেপে ধরেছে। ওদের যুদ্ধ দেখে অলি চিৎকার দিয়ে উঠল, কি করছেন আপনারা? ছাড়ুন, ছাড়ুন প্লিজ। দিহান আর কয়েকজন মিলে তাদের দুজনকে ছাড়িয়ে দিল। আলভি তো কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারছে না। সে আবারও নোমানের দিকে তেড়ে যেতে নিলে অলি মাঝখানে চলে আসে। কি করছেন আপনি? মাথা খারাপ হয়ে গেছে? কেন মারছেন ওনাকে? আলভি তেজি কণ্ঠে হুমকি দিল, সরে যা সামনে থেকে, নয়তো ওর জায়গায় তোকে খুন করে ফেলবো। দিহান এগিয়ে এসে আলভিকে আটকালো। অলি নোমানের দিকে তাকিয়ে বলল, চলে যান আপনি, প্লিজ চলে যান এখান থেকে। নোমান কিছুই বুঝে উঠতে পারছে না, কিন্তু অলির চেহারা দেখে তার ভীষণ মায়া লাগছে। কপাল থেকে রক্ত গড়িয়ে পড়ছে, আর থাপ্পড়ের তীব্রতায় গাল আর ঠোঁট ফেটে রক্ত পড়ছে। মিস অলি, আপনি চিন্তা করবেন না, আমি লোকটাকে দেখে নেব, আপনি সরে যান। অলি দিশা না পেয়ে হাত জোর করে বলল, প্লিজ আপনি চলে যান, আমার সংসারে অশান্তি করবেন না প্লিজ। উনি উনি আমার হাজবেন্ড। আপনাকে আর আমাকে একসাথে দেখে নিশ্চয়ই ভুলভাল ভেবেছেন, সেজন্যই এরকমটা করছেন। আপনি প্লিজ চলে যান।
অলি কান্না করছে। নোমান বাকি কথা কিছুই শুনতে পায়নি। অলির বলা হাজবেন্ড শব্দটা শুনেই সে হতভম্ব হয়ে গেছে। প্লিজ আপনি চলে যান। নোমান অজান্তেই হ্যাবোদক মাথা নেড়ে উল্টো দিকে ঘুরে চলে গেল। আলভি তো ইচ্ছে মতো চিল্লাচ্ছে, তার নোমানের 14 গোষ্ঠী উদ্ধার করছে। নোমান চলে যেতেই আলভি দিহানকে সরিয়ে অলির সামনে এসে দাঁড়ায়। অলি কিছু বলতে যাবে তার আগেই আলভি অলিকে পুনরায় থাপ্পড় দেয়। অলির টাল সামলাতে না পেরে ফ্লোরের উপর পড়ে যায়। আসমা বানু ছুটে যায় অলির কাছে। আলভি অলিকে টেনে তুলতে গেলে আসমা বানু বাধা দিয়ে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? অলি গর্ভবতী, কেন তুমি এই অবস্থায় ওকে মারধর করছো? কি করেছে আমার মেয়ে? আলভির গায়ে থাকা সবুজ রঙের শার্টটা ঘামে ভিজে গেছে, চুলগুলো উস্কো খুস্কো, চেহারা রক্তিম বর্ণ ধারণ করেছে বহু আগেই। আপনি দেখতে পাচ্ছেন না যে আপনার মেয়ে কি করেছে? ওই ছেলেটা আপনাদের আত্মীয়তা ছিল না। কে ছিল? কে ছিল? ও কোন অধিকারে অলিকে ফ্লাওয়ার দিয়েছে? কোন অধিকারে অলিকে জড়িয়ে ধরেছিল? অলি নিঃশব্দে কান্না করছে, তার মাথা চক্কর দিচ্ছে। আপনার মেয়ে নিজে থেকে এরকমটা কি করে, নাকি আপনার ওকে দিয়ে এসব করাচ্ছেন? কোনটা? আলভির কথা শুনে আসমা বানু ভীষণ অপমানিত বোধ করলেন। আলবি, তুমি আমাদের কথাটা তো আগে শোনো। ওই ছেলেটা কি? ওই ছেলেটা অলির আপন ভাই? না। অলির মামা? না। অলির চাচা? সেটাও না। তাহলে কে? আপনাদের লজ্জা করে না বিবাহিতা মেয়েকে দিয়ে এসব করাতে? কি পারেন এসব করে? আমি তো নিচে সবকিছু ওকে দিয়ে দিয়েছিলাম। একটা ভুল, একটা মিস্টেককে আমি শুধরানোর চেষ্টা করে গেছি। বিনিময়ে আপনারা কি করলেন? এটাই কি আপনাদের পারিবারিক বিজনেস? মেয়েকে দিয়ে এসব করাতে লজ্জা করে না? কত টাকা দিয়েছে ওই ছেলেটা? কত টাকা? আসমা বানু কি বলবেন খুঁজে পেলেন না। আলভি ভুল বুঝেছে, কিন্তু সঠিকটা কিভাবে বোঝাবে তাকে। অলি হঠাৎ করেই উঠে দাঁড়ালো আলভির সামনে, গিয়ে দাঁড়িয়ে বলল, আপনি ভুল বুঝছেন, একবার আমার কথাটা তো শুনুন। তোর কথা কি শুনবো? এজন্যই কি আমার কথা মনে পড়েনি তোর? এজন্য শর্তগুলো দিয়েছিলেন, তাই না? ছি। বিশ্বাস করুন, আমি কিছুই করিনি। উনি তো আমায় অ্যাক্সিডেন্ট হওয়া থেকে বাঁচিয়েছিলেন, সেজন্যই মায়ের সাথে দেখা করতে এনেছিলাম। বিশ্বাস করুন প্লিজ। আলভি এক দৃষ্টিতে অলির দিকে তাকিয়ে থেকে বলল, এক্সকিউজ দিয়েছিস, বেশ ভালো কথা। একটা বিশ্বাসযোগ্য এক্সকিউজ তো দিবে নাকি? অলি চুপচাপ দাঁড়িয়ে কান্না করছে। আজকে নিজেকে সবচাইতে বেশি অসহায় লাগছে। অলিকে কান্না করতে দেখে আলভি অলির বাহু চেপে ধরে নিজের কাছে টেনে নিল। তুই আমাকে মেরে ফেলতে চাস, তাই না? অলি নাবোধক মাথা নাড়ালো। আলভি যেখানে ধরেছে সেখানটা মনে হচ্ছে ছিঁড়ে যাবে। আলভি অন্য হাতে অলির গাল চেপে ধরে বলল, একদিন তোকে বলেছিলাম আমাকে মেরে ফেলার জন্য তোর এক ফোঁটা চোখের জলই যথেষ্ট। কথাটা মনে রেখেছিস? সে অস্ত্রটাই কি আমার উপর প্রয়োগ করতে চাইছিস? আমি মরে গেলে আমার সব সম্পত্তি নিজের নামে করে নেবে, এটাই তো তোদের প্ল্যান, তাই না? অলি দ্রুত হাতে নিজের চোখ জোড়া মুছে নিল। আলভি অলিকে ছেড়ে দিল। আজকের পর থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, ডিভোর্স দিয়ে দেব। ও হ্যাঁ, ওয়েট, আমার হাতে তো ডিভোর্স দেওয়ার ক্ষমতা নেই, রাইট? আলভি আবারও অলির বাহু চেপে ধরে নিজের কাছে টেনে নিল। পয়সন পি, তুই আমাকে ডিভোর্স দিয়ে দিবি তো? আলভির ঠান্ডা কণ্ঠস্বর শুনে অলির শরীর কেঁপে উঠল। তবুও সে সাহস জুগিয়ে বলল, আমি আপনাকে কেন ডিভোর্স দেব? আপনি ভুল বুঝছেন, সত্যি নয় এসব। আমি ওই ধরনের মেয়ে নই। চুপ, একদম চুপ। তুই আমাকে ডিভোর্স দিবি, অবশ্যই দিবি। আলভির হাত আলগা হতেই অলি সরে দাঁড়ালো, তারপর চিৎকার করে বলল, আমি আপনাকে ডিভোর্স দিব না, কখনো দিব না। আপনার যা ইচ্ছে করুন গিয়ে। ওকে, তুই আমাকে ডিভোর্স না দিলে না দে, তবে আমার লাইফ থেকে তোকে এই মুহূর্তে আমি আউট করে দিলাম। কথাটা বলেই আলভি হনহন করে সব থেকে বেরিয়ে চলে গেল। আলভি চলে যেতেই অলি হাঁটু মুড়ে সেখানেই বসে পড়ল। মা, ওনাকে আটকাও, উনি ভুল বুঝছেন আমায়, আমি তো কিছু করিনি। অলি উঠে দাঁড়ালো, দৌড়ে আলভির পিছু নিল। আলভি ততক্ষণে গাড়িতে উঠে গেছে। অলি গাড়ির উইন্ডো ধাক্কাচ্ছে আর বলছে, প্লিজ আমার কথাটা তো শুনুন, এইভাবে চলে যাবেন না। আলভি অলির দিকে একবারও তাকালো না। সে গাড়ির ইঞ্জিন স্টার্ট দিয়ে গাড়িটা নিয়ে চলে গেল। অলি অনেকটা পথ দৌড়ে গাড়িটার পিছু নিল, কিন্তু একটা সময় পর গাড়িটা তার নাগালের বাইরে চলে যায়। অলি কাঁদতে কাঁদতে শপে ফিরে এলো। মা, আমি এক্ষুনি চলে যাব। বাবাকে কল দিয়ে আসতে বলো, সে আমায় দিয়ে আসবে। আসমা বানু অলিকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিলেন। কাঁদিস না মা, বিপদ এলে ভেঙে পড়তে হয় না। আলবি ভুল বুঝেছে, রাগের মাথায় এসব বলেছে। রাগ কমে গেলে দেখবি ঠিকই তোর কথাগুলো বুঝবে।
অলি কেঁদেই যাচ্ছে। হঠাৎ করেই তার কিছু একটা মনে পড়ে। সে নিজের চোখ জোড়া মুছে নিল। মা, আমি যে এই সময় ওই লোকটার সাথে এখানে আছি সেটা উনি জানলেন কিভাবে? আমার মনে হচ্ছে কেউ না কেউ তাকে আমার বিষয় উল্টাপাল্টা বুঝিয়েছে। কিন্তু কে এরকমটা করলো আর কেনই বা করলো? অলি কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে, ওই বাড়িতে আমার শত্রুর অভাব নেই, কেউ আমায় পছন্দ করে না। আমি সঠিকভাবে বলতে পারবো না যে কে এরকমটা করেছে, কিন্তু আমি নিশ্চিত যে ওই বাড়ির কেউই আমাকে, মানে আমার ব্যাপারে ওনাকে ভুলভাল বুঝিয়েছে। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ওই বাসায় ফিরে যেতে হবে মা। কিন্তু অলি, তোর পরীক্ষা তো এখনো শেষ হয়নি। পরীক্ষা দিয়ে আমি কি করব? ওইদিকে আমার সংসার ভেঙে যাচ্ছে। উনি যদি আগের মাথায় আরেকটা বিয়ে করে নেয় তখন আমি সম্পত্তি দিয়ে কি করব? আমি তো শুধু উনি যেন আরেকটা বিয়ে কখনো করতে না পারে সেই জন্যই ওই ধরনের শর্ত দিয়েছিলাম। কিন্তু ও তো অনেক রেগে আছে, তুই ওখানে গেলে যদি মারধর করে? বাবা তো যাবে আমার সাথে, তেমন কিছু করলে আমি ওনার নামে মামলা করব, কিন্তু তবুও ওনাকে ছাড়বো না। আমার অধিকার আমি ছাড়বো না। আসমা বানু লিকাউত হুসাইনকে কল দিয়ে বাড়িতে আসতে বললেন। তারপর নিজেও অলিকে নিয়ে বাড়িতে চলে এলেন। সূর্য ডুবে গেছে কিছুক্ষণ আগেই। এরই মাঝের ধরনের বুকে নিকষ আলো অন্ধকার নেমে এসেছে। পাখির কিচিরমিচির এখন আর শোনা যাচ্ছে না, তবে বাগানের সাইড থেকে ঝিঝি পোকার একঘেয়ে ডাক ভেসে আসছে। অলি জানালার ফ্রেমের ওপর মাথা রেখে খাটের ওপর বসে আছে। সে আজকেই চলে যেতে চেয়েছিল, কিন্তু লিকাউত হোসাইন তাকে বুঝিয়ে বলেছে যে একেবারে পরীক্ষাটা দিয়েই যেন অলি যায়, কারণ এই টেস্ট পরীক্ষা না দিলে অলি সামনের বছর এইচএসসি পরীক্ষাটা দিতে পারবে না। ঘড়ির কাঁটা এখন 10টা ছুঁই ছুঁই। আলবি মূর্তির ন্যায় নিজের রুমে বসে আছে। তার চেহারা অনুভূতি শূন্য। তার মনে পড়ে যায় একদিনের কথা, যেদিন রিফাত তার সামনে বসে মেয়ে জাতিকে নিয়ে আজে বাজে কথা বলেছিল। মেয়েরা শুধুমাত্র খেলনার বস্তু, আর মিডল ক্লাস পরিবারের মেয়েরা তো জন্মগতভাবেই লোভী। এরা পুতুল নিয়ে খেলতে শেখার আগে ছেলেদের মন নিয়ে খেলতে শিখে যায়। আলবি কথাটা মেনে নিতে পারবে না। সে প্রতি উত্তরে বলে, মেয়ে বলতে তুই কাদের বোঝাতে চাইছিস? ভুলে যাস না, তোর মা আর বোনও কিন্তু নারী জাতির অংশ। তাই মেয়েদের নিয়ে কিছু বলার আগে তাদের কথা ভেবে নিস। রিফাত হাসতে লাগলো। তাদের কথা ভেবেই বলছি রে। আরে আমার মা বাবারও তো লাভ ম্যারেজ ছিল। যদিও আমার বোনের বিষয়ে এখনো আমি তেমন কিছু জানতে পারিনি, তবে ভবিষ্যতে শাইলাও একজনকে ঠিকই পটিয়ে নেবে। আলবি রেগে গেল। সেই মনে রিফাত, নিজের বোনের ব্যাপারে এসে বলতে লজ্জা করছে না? ওয়েট, আমার বোনকে নিয়ে আমি বলছি, কিন্তু তোর ফাটছে কেন বে? এই এই শালা, কোনোভাবে তোকে পটিয়ে নেয়নি তো? দেখ, তেমনটা হলে কিন্তু আমার কোনো আপত্তি নেই। আলবি নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে রিফাতকে ধোলাই করতে যাবে, ঠিক তখনই দিহান তাকে আটকায়। আরে এভি, রিফাত এখন ড্রাঙ্ক, জানিসই তো ওর 1 সপ্তাহ আগেই ব্রেকআপ হয়েছে। ছেড়ে দে ওকে। আলবি একটা বাঁকা হাসি দিয়ে দিহানের পেটে একটা ঘুষি দিয়ে ফেলল। তুই আমাকে মারলি কেন? তুই ওকে বাঁচাতে এলি কেন? নিজেই বলিস যে প্রশ্নের উত্তরে প্রশ্ন করতে নেই, আর নিজেই প্রশ্নের উত্তরে প্রশ্ন করিস। দ্যাটস নট ফেয়ার। প্রশ্ন কোথায় করলাম? আমি তো উত্তর দিয়েছে। তুই ওকে বাঁচাতে এসেছিলি, তাই ওর বদলে তোকে মেরেছে। সিম্পল। রিফাত মাতাল অবস্থাতেই বলল, আমি তোকে দুলাভাই বানাতে রাজি আছি। তোর শালা হতে আমার তো কোনো প্রকার আপত্তি নেই। এভি, তুইও একদিন ঠিকই বুঝবি যে মেয়েরা জন্মই নেয় ছেলেদের মনের মৃত্যু ঘটানোর জন্য। আমি সেটা কখনোই বুঝবো না, কারণ সব মেয়েরা কখনো এক হতে পারে না। রিফাত শয়তানি হাসি দিয়ে বলল, ওকে দরকার হলে আমি তোকে বুঝতে সাহায্য করব। তখন আবার তোর মনের মৃত্যুর জন্য আমাকে দায়ী করতে পারবি না, কিন্তু বলে দিলাম। রিফাত, তুই ভুলে যাচ্ছিস যে এভি এখন কার্ডিওলজিস্ট। ওর মনের মৃত্যু ঘটাতে কেউই পারবে না, কারণ ও তার আগেই নিজের হার্টের চিকিৎসা করে ফেলবে, তাই না রে এভি? কথাটা বলেই দিহান হাসতে লাগলো। রিফাতও হাসলো, কিন্তু তার হাসিটা ছিল অন্যরকম। আলবি সেটা লক্ষ্য করলো, কিন্তু বিশেষ পাত্তা দিল না। ঠকঠক আওয়াজে আলবির ভাবনায় ছেদ পড়ে। কেউ দরজায় কড়া নাড়ছে। আলবি একটা শ্বাস ফেলে দরজা খুলে দিতেই শাহানাজ বেগম একটা খাবারের ট্রে নিয়ে আলবির রুমে আসে। আলবি মায়ের দিকে তাকালো না। তার চেহারার অবস্থা খারাপ। সে ভেতর থেকে দুমড়ে মুচড়ে যাচ্ছে, কিন্তু সেটা সে কাউকেই দেখাতে চায় না। খাবো না মা, এসব নিয়ে যাও তো। শাহানাজ বেগম খাবারের ট্রেটা টেবিলের উপরে রেখে আলবির সামনে এসে দাঁড়ায়। কেন নিজেকে কষ্ট দিচ্ছিস বাবা? কারণ ভুলটা আমার ছিল, তাই আমারই শাস্তি পাওয়া উচিত।
শাহনাজ বেগম ছেলেকে টেনে নিয়ে খাটের ওপর বসালেন। সকালে তো কিছুই না খেয়ে অফিসে চলে গিয়েছিলি, সারাদিন বাইরে ছিলি। আমি জানি সারাদিনে একটু পানিও মুখে দিসনি। এরকম করলে কি চলবে বাবা? আমি পারছি না মা, আমার ভীষণ। আলভি আর কিছুতেই বলতে পারল না, তার গলা আটকে আসছে। বাবা তুই তো জানিসই যে আমি মিডল ক্লাস ফ্যামিলি পছন্দ করি না, তবু তোর দিকে তাকিয়ে আমিও তো মেয়েটাকে মেনে নেওয়ার চেষ্টা করেছিলাম, বল করিনি? আলভি নিশ্চুপ। এখন তুই আমার জন্য এটুকু কর বাবা, নিজেকে কষ্ট দিস না। তুই মরে গেলেও হয়তো মেয়েটার কিছুই যায় আসবে না, কিন্তু তোর কিছু হয়ে গেলে তোর মাও কিন্তু মরে যাবে। আলভি তবুও নিশ্চুপ। শাহনাজ বেগম একটা শ্বাস ফেলে খাবারের প্লেটটা হাতে নিয়ে 1 চামচ ভাত ছেলের দিকে এগিয়ে নিলেন। আলভি বিনা বাক্যে খাবারটা মুখে নিল, কিন্তু গিলতে পারল না। মা প্লিজ, আমি পরে খেয়ে নেব। আমার গলা দিয়ে খাবার নামছে না, দম বন্ধ আসছে। কয়েকদিন না খেয়ে থাকলেও আমি মরে যাব না। তুমি এখন যাও, আমি কিছুক্ষণ একা থাকতে চাই। শাহনাজ বেগম কিছু বলতে চাইলেন, কিন্তু আলভিকে সে খুব ভালো করেই চেনে। এখন কিছু বলতে গেলে হিতে বিপরীত হয়ে যাবে, আর আলভির সব রাগ এসে পড়বে তার উপর। তাই সে বিনা বাক্যে প্রস্থান করলেন। আলভি কিছুক্ষণ বসে রইল, তারপর উঠে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে ধীর পায়ে এগিয়ে গেল বেড সাইডে থাকা ড্রয়ারের দিকে। সেখান থেকে একটা স্লিপিং পিলের পাতা হাতে নিয়ে নিজ মনেই বলল, মনের মৃত্যু ঘটার আগে আমার কিছু করা উচিত। আলভি দুটো স্লিপিং পিল নিয়ে পানি দিয়ে গিলে নিল, তারপর লাইট অফ করে দিয়ে খাটে গা এলিয়ে দিল। অলি চুপচাপ বসে আছে। এখন রাত 11টা। প্রতিদিন এই সময়টাতে যেখানে অলি ঘুমের চাপে চোখ খুলে রাখতেই পারে না, সেখানে আজকে অলির চোখে ঘুম নেই। আসমা বানু এসে অলির পাশে বসলেন। আজকে আমার ছোট্ট পরিটার খুব মন খারাপ, তাই না? মায়ের আওয়াজে অলি নিজের চোখ জোড়া মুছে নিল। তুই একবার আলবিকে কল কেন করছিস না? অলি শান্ত স্বরে বলল, ওনার ফোন তো অনেকদিন ধরেই বন্ধ বলছে। আসমা বানু অলিকে টেনে কোলের ওপর শোয়ালেন। অলি নিঃশব্দে মায়ের কোলে মাথা রাখল। অলি, তোর অনেক খারাপ লাগছে তাই না রে? অলি কিছুই বলল না। সে জানে না তার কেন এত খারাপ লাগছে। তার মন বারবার বলছে খুব খারাপ কিছু হতে চলেছে, কিন্তু কি হতে পারে সেটাই সে বুঝে উঠতে পারছে না। মা ওই বাড়ি থেকে সবাই মিলে আমাকে বের করে দিলে আমি কি করব? আসমা বানু খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, কি আর করবি, আমাদের কাছে ফিরে আসবি। আমি আর তোর বাবা সবসময় আছি তো তোর পাশে, চিন্তা করিস না। আমার সংসারটা শুরু হওয়ার আগেই ভেঙে যাচ্ছে মা। তুই ভাবছিস কেন? সেদিন তো বললি ভাঙলে ভাঙুক, তোর নাকি কিছুই রায় আসে না, তাহলে আজকে আবার কি হলো? আমি মন থেকে বলিনি মা, আমি তো এমনি এমনি বলেছিলাম। ভেবেছিলাম শর্তগুলো তো দিয়েছি, এখন আর কোনো ভয় নেই। বলি, আমার মনে হচ্ছে এর পেছনে বড় কোনো ষড়যন্ত্র আছে, আর সে চাইছে না যে তুই আলবিকে নিয়ে ভালোভাবে সংসার করিস, সুখে শান্তিতে থাকিস। আর সত্যি বলতে আজকে এই দিনটার জন্য তুইও দায়ী আছিস। তুই নিজের সুযোগ করে দিয়েছিস, আর সেই লোকটা শুধু সুযোগের সদ্ব্যবহার করেছে। আমি কি করতাম মা? একজন রেপিস্টের সাথে আমি কিভাবে স্বাভাবিক থাকতাম? তাকে দেখলে যে ভয় হয় আমার। যাকে দেখলে তোর ভয় করে তাকে নিয়ে তুই ভাবছিসই বা কেন? অলি একটা শ্বাস ফেলে মনে মনে বলল, জানি না কেন, কিন্তু আমি তাকে ছাড়া কিছুই ভাবতে পারছি না। সত্যি বলতে ওনার পাশে অন্য কাউকে সহ্য করার ক্ষমতা আমার নেই। আমি ওনার জীবনের প্রথম না হলেও শেষ হতে চাই। উনি যেই হাত দিয়ে আমায় স্পর্শ করেছিলেন সেই হাত দিয়ে আর কাউকে স্পর্শ না করুক। উনি ভালো হোক খারাপ হোক, উনি শুধু আমারই থাকুক। এত এত চিন্তা করিস না অলি, তোর শরীর ভালো নেই, বয়সটাও কম, পর্যাপ্ত পরিমাণে তো খেতেও পারিস না। এরকম চলতে থাকলে মিসক্যারেজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কথাটা শুনে অলির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে কম্পিত কণ্ঠে বলল, এগুলো বলো না মা, আমার বাবু যথেষ্ট সরি এগুলো বলো না মা, আমার বাবু যথেষ্ট স্ট্রং, ওর কিছুই হবে না। ওর জন্যই তো এত কিছুর পরেও আমি কষ্ট করে খাবারগুলো গিলেছি। খাবারগুলো কোনো ঔষধের চাইতেও কম ছিল না। আর তুমি তো জানোই ঔষধ আমার সবচেয়ে বড় শত্রু। শুধু কষ্ট করে খেলেই কি হবে? ঠিক মতো ঘুমাতে হবে, আর এই সময় তো একদম চিন্তামুক্ত থাকতে হয়। অলি বালিশে মাথা রেখে বলল, আমি এখনই ঘুমিয়ে যাব, তুমি আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও।
সময়ের স্রোত কারো জন্যই অপেক্ষা করে না, ঠিক তেমনই কারো জন্য অপেক্ষা না করে আরো 2টো দিন কেটে গেছে। আজকে হলে শেষ পরীক্ষা। 9টা বাজতে হলে গোসল সেরে রেডি হয়ে নেয়। গোসল করে পরীক্ষা দিতে গেলে শরীর আর মন দুটোই ভালো লাগে, যদিও সে জানে এসব করেও তার মন ভালো লাগবে না, কারণ ভালো কিছু তো হচ্ছেই না তার সাথে। সেই ক্ষেত্রে ভালো না লাগাটাই স্বাভাবিক। অলি রেডি হতেই দেখলো তার মাও শপে যাওয়ার জন্য রেডি হয়ে এসেছে। আজকে তুমি দেরি করে যাচ্ছ কেন মা? ভাবলাম আজকে তোর সাথে যাই, কালকে তো তুই চলেই যাবি। অলি মুখে হাসি ফুটিয়ে মাকে জড়িয়ে ধরলো। আরে তাড়াতাড়ি চল, এমনিতেই আমার দেরি হয়ে যাচ্ছে। অলিমাকে ছেড়ে দিল, তারপর তারা বাড়ি থেকে বেরিয়ে হাঁটা ধরলো। মা আজকে একটু তাড়াতাড়ি আসবে বুঝলি, আমি বাবাকেও তাড়াতাড়ি আসতে বলে দিয়েছি। আসমা বানু ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলেন, কেন? অলি হাসি মুখেই বলল, তোমাকে আর বাবাকে নিয়ে ঘুরতে যাব মা। তাই নাকি? কোথায় ঘুরতে যাবি? বসুন্ধরায় যাব। আসমা বানুর হাসিটা মিলিয়ে গেল। তোর কি কিছু লাগবে? আমার জন্য লাগবে না মা, তোমার জন্য লাগবে। আসমা বানু জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন। অলি হাসি থামিয়ে বলল, তোমার কতগুলো নতুন বোরকা কেনা উচিত মা, এগুলো অনেক পুরনো হয়ে গেছে, তাই তোমার আর বাবার জন্যই শপিং করতে যাব। আরে সেসবের কোনো প্রয়োজন নেই, এগুলো দিয়েই আরো 2-3 বছর চলে যাবে অলি। অলি কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, আমি তোমাদেরকে কিনে দেবো মা, তাই টাকা নিয়ে চিন্তা করতে হবে না। আসমা বানু খানিকটা অপ্রস্তুত হয়ে গেলেন। আরে অলির টাকার জন্যই বলছি নাকি? অলি হঠাৎ করেই হাঁটা থামিয়ে আলতো হাতে মায়ের হাত জোড়া ধরল। মা প্লিজ না করবে না, আমি তোমাদের জন্য কখনো কিছুই করতে পারিনি, এতটুকু অন্তত করতে দাও আমায়। আমি জানি তোমরা সারা জীবন আমার জন্যই কষ্ট করে গেছো, নিজেরা কষ্ট পেলেও আমায় কষ্ট পেতে দাওনি কখনোই। আমাকে ভালো স্কুলে পড়িয়েছো, ভালো পোশাক, ভালো খাবার, আমাকে ভালোভাবে বড় করার জন্য সবকিছু করেছো। আমি কৃতজ্ঞ তোমাদের প্রতি মা। মেয়ের কথা শুনে আসমা বানু স্তব্ধ হয়ে গেলেন। এসব তুই কি বলছিস পাগলি মেয়ে? এগুলো করা তো বাবা মা হিসেবে আমাদের দায়িত্ব ছিল। অলি আরো কিছু হয়তো বলতে চাইল, কিন্তু আসমা বানুর তারায় আর বলে উঠতে পারল না। আসমা বানু শপে ঢোকার সময় অলির দিকে তাকিয়ে বললেন, তুই আমাদের কাছে অনেক প্রিয় অলি, আমি আর তোর বাবা তোকে অনেক ভালোবাসি, সবসময় এটা মনে রাখিস। অলি উত্তরে কিছু বলতে চাইল, কিন্তু তার আগেই আসমা বানু শপে ঢুকে গেলেন। অলিও হাতে থাকা ঘড়ির দিকে দৃষ্টি বুলিয়ে স্কুলের দিকে এগিয়ে গেল। ছুটির পর প্রতিদিনের মতোই কমন রুমে বসে শায়লার সাথে কথা বলছিল অলি। ধুর, দুলাভাইকে দেখতেই পারলাম না, ছবিও দেখালি না। অলি, তুই কি কোনোভাবে আমাকে সন্দেহ করিস? আরে আমি দুলাভাই দিকে নজর দিব নাকি? দেখলে কি হতো? অলি উত্তর না দিয়ে গ্লাসে পানি ঢেলে খেতে লাগলো। শায়লা মুখ ফুলিয়ে বলল, আরে শালু, বললাম তো ওনার ছবি নেই আমার ফোনে, তোকে কিভাবে দেখাবো বল? তাহলে প্রমিস কর যে শ্বশুরবাড়িতে গিয়েই ছবি তুলে পাঠাবি। অলি পানি খেয়ে মুখ মুছে বলল, তুই হয়তো চিনিস ওনাকে। কিভাবে চিনি সেটা না বলে বারবার এই কথাটা বলিস না তো। অলি বলতে গিয়েও বলল না। রিফাত যে শায়লার ভাই, এটা জানার পর শায়লার সাথে কথা বলতেই ইচ্ছে করে না অলি। কিন্তু শায়লার সাথে ওর স্কুল লাইফের শুরু থেকেই বন্ধুত্ব। অলি জানে শায়লা মোটেও রিফাতের মতো নয়, তবে এই ব্যাপারটা শায়লার না জানাই ভালো। বাড়ি যেতে হবে রে, তোর কাছে তো নাম্বার আছেই আমার, বাকি কথা ফোনে হবে। শায়লার উত্তরের অপেক্ষা না করে অলি বেরিয়ে গেল। অলি বাড়িতে এসে হাত মুখ ধুয়ে দুপুরের খাবার খেয়ে নিল। তারপর নিজের রুমে এসে জামা কাপড় গোছাতে লাগলো। সে এখনোই সবকিছু গুছিয়ে রাখবে, মা বাবা আসলেই তাদেরকে নিয়ে শপিং করতে যাবে। অলি আলমারিটা খুলে প্রয়োজনীয় সব কাগজপত্র গুছিয়ে রাখলো। তার সব প্রয়োজনীয় কাগজপত্র এই বাড়িতেই রেখেছে সে। আলবির সাথে তার বিয়ের কাবিননামা, শর্তের দলিলপত্র, তার বার্থ সার্টিফিকেট আর ক্রেডিট কার্ডটাও এখানেই রেখেছে। অলি সবকিছু গুছিয়ে রেখে বিছানার ওপর বসলো। পরীক্ষা শেষ হওয়াতে এখন একটু হালকা হালকা লাগছে। অলি নিজের পেটের উপর হাত রাখলো। বাবু, তুই কবে আসবি? আমি আর অপেক্ষা করতে পারছি না, নিজেকে বড্ড একা একা লাগে, তুই তাড়াতাড়ি আয় প্লিজ। অলির ভাবনার মাঝেই তার ফোনটা বেজে ওঠে। অলি ফোনটা হাতে নিয়ে দেখলো নোমান কল করেছে। রাতেও নোমান কল করেছিল, কিন্তু অলি কল রিসিভ করেনি। অলি এবারও কল রিসিভ করলো না, কিন্তু নোমান ননস্টপ কল করেই যাচ্ছে। এক সময় বিরক্ত হয়ে অলি অনেক চেষ্টা করে নোমানের নম্বরটা ব্লক করে দিল। অলি ঘড়ির দিকে তাকিয়ে দেখলো এখন বিকেল 5টা বাজে। কিছুক্ষণ যেতেই লিকাউত হোসাইন বাড়ি ফিরে আসলেন। বাবা, মা কি
ভুলে গেল নাকি? লিকাত হোসেন মৃদু হেসে বললেন, আরে না, ভুলিনি, সন্ধ্যার পরপরই চলে আসবে। লিকাত হোসেন ফ্রেশ হতে নিজেদের রুমে চলে যায়। মাগরিবের আজান দিয়েছে কিছুক্ষণ আগেই। অলি কিছুক্ষণ বসে থেকে অজু করে এলো। অলির মা সব সময় বলে এই সময় বেশি বেশি আল্লাহর ইবাদত করতে হয়, তাই অলি চেষ্টা করে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি বিভিন্ন নফল ইবাদতগুলোও করার। অলি নামাজ আদায় করে কোরআন শরীফ পাঠ করছিল। ঠিক তখনই তার কানে ভেসে আসে এমন কিছু যা শোনার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। অলি, তোর মা অ্যাক্সিডেন্ট করেছে। অলি ধৈর্য সহকারে নিজের পাঠকৃত আয়াতটি শেষ করে কোরআন শরীফটি জায়গা মতো রেখে বাবার রুমে ছুটে এলো। লিকাত হোসাইন নিজেও সবেমাত্র নামাজ শেষ করে তাসবিহ পাঠ করছিলেন। তখনই আসমা বানুর বান্ধবী কল দিয়ে তাকে এই দুঃসংবাদটা জানায়। লিকাত হোসাইন আলমারি থেকে টাকা বের করে পকেটে নিলেন। বাবা, মায়ের কি হয়েছে? মা ঠিক আছে তো? অলির কথায় লিকাত হোসাইন নিজের চোখ জোড়া মুছে অলির দিকে তাকায়। সে দেখতে পায় অলিও ইতিমধ্যে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আরে আম্মু, কাঁদছিস কেন? তোর মাকে হসপিটালে নেওয়া হয়েছে, আল্লাহর রহমতে কিচ্ছু হবে না, দেখিস। অলির মন যে মানে না, সে হাউমাউ করে কেঁদে উঠল। আমার মা কোথায়? বাবা, আমাকে তাড়াতাড়ি মায়ের কাছে নিয়ে চলো। লিকাত হোসাইন অলির কাছে এগিয়ে এসে অলির মাথায় হাত রাখলেন। তোর মা সবসময় বলে বিপদ আসলে ভেঙে পড়তে নেই, ধৈর্য ধর আম্মু, সবকিছু ঠিক হয়ে যাবে। অলি কান্নারত অবস্থাতেই মাথা নাড়ায়। লিকাত হোসাইন অলিকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। 15 মিনিটের মাথায় তারা হসপিটালে এসে পৌঁছায়। আসমা বানুর বান্ধবী মিসেস রাবেয়া আক্তার করিডোরেই বসেছিলেন। লিকাত হোসাইন তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, আসমা কোথায়? কিভাবে হলো এসব? ভাইজান, আসমাকে তো ওটিতে নেওয়া হয়েছে। আসমার আজকের বাড়িতে ফেরার খুব তাড়া ছিল, তাই আমিও ওর সাথে দোকানে বন্ধ করে বেরিয়ে যাই। কিন্তু প্রথমত হঠাৎ একদল ছিনতাইকারী আমাদের গতিরোধ করে আর আমাদের ব্যাগ টেনে নিয়ে যায়। আসমা বেখেয়ালি হয়ে তাদের পিছু নিলে একটা প্রাইভেট কারের সাথে। অলি কেঁদে উঠল। আমার মা ঠিক হয়ে যাবে তো? হে আল্লাহ, আমার মাকে তুমি ঠিক করে দাও। লিকাত হোসাইন মেয়েকে সামলাবেন না নিজেকে সামলাবেন সেটাই বুঝতে পারছেন না। অলি নিজেকে সামলাতে চেয়েও সামলাতে পারে না। একসময় কাঁদতে কাঁদতে অলি সেন্সলেস হয়ে যায়। লিকাত হোসাইন অলিকে রাবেয়ার নিকট রেখে তার জন্য ডাক্তার ডাকতে চলে যায়। কিন্তু এমন সময়ই দুজন লোক আসে রাবেয়া আক্তারের কাছে। একজন তার দিকে গান তাক করে ভয় ভীতি দেখায়, আরেকজন অলিকে তুলে নিয়ে চলে যায়। তাদের হাতে গান থাকাতে আশেপাশের কেউই আর এগোনোর সাহস পেল না। ঘটনাটা এত দ্রুত ঘটে যায় যে কেউ কিছু বুঝে ওঠার আগেই অলিকে নিয়ে তারা হাওয়া হয়ে গেল। লিকাত হোসেন ফিরে এসে মেয়েকে দেখতে না পেয়ে অস্থির হয়ে পড়লেন। সে পুরো হসপিটাল তন্ন তন্ন করে খুঁজেও মেয়েকে আর পেলেন না। পরের দিন বিকেলবেলা, আজ শুক্রবার, আলবি নিজের রুমে বসেই সময় কাটাচ্ছে। পুরো রুম জুড়ে পিনপতন নীরবতা। সেই নীরবতার মাঝে শুধু কিবোর্ডে প্রেসের আওয়াজ। আলবি স্টাডি টেবিলে বসে ল্যাপটপে কাজ করছে। তখনই তার ফোনে একটা মেইল আসে। স্যার, আপনি যার নাম্বার আর ইমেল অ্যাড্রেস দিয়েছিলেন তার লোকেশন জানা গেছে। কথাটা শোনা মাত্রই আলবি রিপ্লাই দিল, যাক, এতদিন পর আজকে জানতে পারলে তাহলে। স্যার, এতদিন নাম্বারটা বন্ধ ছিল, আর নাম্বারটা যার আইডি কার্ড দিয়ে কেনা হয়েছিল সে তো হাফ যুগ আগেই মারা গেছে। লোকেশন সেন্ড করো। সোহেল লোকেশন পাঠানোর পর আলবি খুব ভালো করে লোকেশনটা দেখে নিল। প্রথম সেদিন সেই আননোন নম্বর থেকে অলির ছবিগুলো পাঠানো হয়েছিল, সেদিনই আলবির সন্দেহ হয়েছিল কেউ তো আছে যে চায় না অলি আর তার মাঝে কোনো সম্পর্ক থাকুক। যদি সেটা নাই হয় তাহলে কেন সে অলির ছবিগুলো তাকে পাঠাবে? আলবির রিফাতকে সন্দেহ হচ্ছে। সেদিন রাগের মাথায় অলির সাথে সে খারাপ বিহেভিয়ার করে ফেলেছিল। সে জানে অলি একটু গ্রিভি টাইপের হতে পারে, তবে ততটা খারাপ হতে পারে না। কিন্তু অলির উপর তো সে আগে থেকেই রেগেছিল, যার জন্য অলির সাথে ইচ্ছাকৃতভাবেই যোগাযোগ রাখেনি। তাছাড়া সে যদি যোগাযোগ রাখত তাহলে সেই লোকটা আরও ঝামেলা লাগাতে চাইতে পারে। এসব চিন্তা করে আলবি অলির সাথে সমস্ত যোগাযোগ বন্ধ রেখেছে। রিফাত, তোকে একবার পাই, তোকে আমি মেরেই ফেলবো। আমার জীবনের সবচাইতে বড় শত্রু তুই, আর এসবের পেছনে যদি তুই থাকিস তাহলে তোকে আমি সবচাইতে করুণ মৃত্যু উপহার দেব। আলবি রেডি হয়ে লোকেশন ফলো করে বেরিয়ে গেল। তার সাথে দিহান আর সোহেলও আছে। লোকেশন কোথায় দেখাচ্ছে? স্যার, লোকেশনে তো দেখাচ্ছে সেই সিম কার্ড ব্যবহারকৃত লোকটা সামনের ক্যাফেতেই আছে। সোহেল, তুমি বাইরে অপেক্ষা করো, আমি আর দিহান যাচ্ছি।
সোহেল মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আলবি মূলত পারিবারিক বিষয়ে সোহেলকে জানাতে চায় না বলেই তাকে এখানে থাকতে বলেছে। আলবি আর দিহান ভেতরে গিয়ে কিছু খাবার অর্ডার করলো, তারপর একটা টেবিলে গিয়ে বসলো। তখনই আলবির সাথে তার মেডিকেল অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট লাবিবের সাথে দেখা হয়ে যায়। আরে স্যার, আপনারা এখানে? আলবি গম্ভীর মুখেই বলল, আমরা তো একটা কাছে এখানে এসেছি, তোমার কি খবর? এখানে কি করছো? স্যার, আজকে তো আপনার অ্যাপয়েন্টমেন্ট নেই, আমারও কাজ ছিল না, সেই জন্যই আমি ভাবলাম আমার এক বন্ধুর সাথে দেখা করে নেই। আলবি চোখ দিয়ে দিহানকে ইশারা করতেই দিহান একটা নম্বরে কল করলো। সাথে সাথেই লাবিবের ফোন বেজে ওঠে। লাবিব প্রথমে ব্যাপারটা বুঝতে না পারলেও যখন সে বুঝতে পারলো যে আলবি তাকে ধরে ফেলেছে, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আলবি তো চেয়ার থেকে উঠে এসেই লাবিবের কলার চেপে ধরে। তুই আমাকে অলির ছবিগুলো কেন দিয়েছিলে? কি সমস্যা তোর? বলেই আলবি লাবিবকে কয়েকটা ঘুষি দিয়েই বসলো। স্যার, মারবেন না স্যার, আগে আমার কথাটা তো শুনুন। আলবি লাবিবের মুখ বরাবর একটা ঘুষি দিয়ে বলল, কি বলিস এসব করতে, সেটা আগে বল। দিহান আলবির হাত থেকে লাবিবকে ছাড়িয়ে আলবির উদ্দেশ্যে বলল, আরে ওকে বলতে তো দিবি। আলবি একটা শ্বাস টেনে বলল, বল বল, কে বলেছে অলির ছবিগুলো আমাকে দিতে? লাবিব একটা ঢোক গেলে বলল, স্যার, আমাকে কেউই বলেনি, আমি তো সেই দিন সেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখনই দেখলাম অলি। আলবি ধমকের স্বরে বলল, ম্যাডাম বল। জি স্যার, ম্যাডাম একটা ছেলের সাথে ঘোরাঘুরি করছেন, আমি তো ম্যাডামকে চিনতাম, সেই দিন ওনাকে হসপিটালেও তো নিয়ে এসেছিলাম, সেজন্যই ভাবলাম। আলবি চেঁচিয়ে উঠল, কি ভাবলি হ্যাঁ, যে এটা দিয়ে ঝামেলা লাগিয়ে দিই, তাই না? সরি স্যার, কিন্তু আপনি ভুল ভাবছেন, আমি তো ভাবলাম ম্যাডাম যে বাইরে এসব করে বেড়াচ্ছে সেটা আপনাকে জানানো প্রয়োজন, সেজন্যই জানিয়েছিলাম। বিশ্বাস করুন, আমি প্রথমে আপনার ফোনে এই ছবিগুলো দিয়েছিলাম, কিন্তু আপনি সিন করছিলেন না, সেজন্যই আমি বাধ্য হয়ে আপনার ফ্যামিলির সবাইকে ছবিগুলো পাঠিয়ে দিয়েছিলাম। দিহান কড়া গলায় বলল, ওই তুই ওনাদের সবার নাম্বার কোথায় পেলি? তার খুঁজলে তো বাঘের চোখও পাওয়া যায়, সেখানে নম্বর জোগাড় করা এমন কোনো বড় ব্যাপার নয়। আলবি লাবিবের শার্টের কলার খামচে ধরে জিজ্ঞেস করলো, অ্যাড্রেসটা দিয়ে মেলটা তুই করেছিলে? লাবিব নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, জি স্যার, আর আমি সেই দিনের ব্যবহারের জন্য ক্ষমা চাইছি, আসলে ম্যাডামের ওপর আমার ভীষণ রাগ উঠেছিল, বিশ্বাস করুন। দিহান ভ্রুকুচকে লাবিবের দিকে তাকালো। তোর আবার ভাবির উপর কোনো রাগ উঠেছিল নাকি? উনি ধোকা দিলে এভিকে দিয়েছে, তোকে তো দেয়নি। স্যার, তাসনিম স্যারকে আমি ভাইয়ের মতন মনে করি, সেজন্যই ওনার চোখ খুলে দেওয়ার জন্য আমি এমনটা করেছি, বিশ্বাস করুন, আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না। আলবির রাগী কণ্ঠে বলল, হোয়াট ডু ইউ মিন? তোর কি মনে হয় এতদিন আমার চোখ বন্ধ ছিল? না স্যার, আসলে ম্যাডাম যে ছেলেটার সাথে লাইন মেরেছে সেই ছেলেটা আমার বন্ধু, আর এই ব্যাপারটা নিয়ে আমি অনেক রেগে গিয়েছিলাম। আমার বন্ধু নোমান তো আপনার বউ বলতে অজ্ঞান, ওকে পুরোই ফাঁসিয়ে নিয়েছে আপনার বউ, আর ম্যাডাম যে বিবাহিত সেটাও নোমান জানতো না, যদিও বা এখন জানে, কিন্তু ম্যাডাম এখনও নোমানকে ছাড়েনি। সে বলেছে আপনি নাকি একজন রেপিস্ট, সে নাকি আপনার সাথে সহি নেই, আপনি নাকি তাকে ধর্ষণ করেন। আরো কিছু বলার আগেই আলবি লাবিবকে আবারও ঘুষি দিয়ে বসে। আর একটাও বাজে কথা বললে আমি তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। দিহান আলবিকে সান্ত্বনা দিয়ে বলল, তুই ওর উপর চিল্লাচ্ছিস কেন? ওকে যেতে বল দিহান, নইলে আমি ওকে মেরেই ফেলবো। লাবিব নিজের শার্টের কলার ঠিক করে বলল, স্যার, আমি তো জানি না ম্যাডাম আপনাকে আর নওমানকে একসাথে কিভাবে কন্ট্রোল করছে। আমি যখন ওকে বলতে গিয়েছিলাম যে ম্যাডাম বিবাহিত, তখন ও এরকম রিয়েক্ট করেছিল। আরে ভাই, এখানে আমার দোষ কি? আমি তো জাস্ট ম্যাডামের আসল রূপটা সামনে আনতে চেয়েছি। আলবি আর সহ্য করতে পারল না, চিৎকার করে বলে উঠল, তুই যাবি নাকি আমার হাতেই মরবি? লাবিব একটু দূরে সরে গিয়ে বলল, স্যার, আমি তো নোমানের সাথেই দেখা করতে এখানে এসেছি। শুনেছি ও নাকি ওর গার্লফ্রেন্ডের মানে ম্যাডামকে নিয়ে এখানে আসবে,
আমি জাস্ট সামনাসামনি থেকে দেখতে চাই যে ম্যাডাম ঠিক কিভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করে, আমার বন্ধুর ব্রেন ওয়াশ করে। আলভি চমকে তাকালো। অলি এখানে আসবে? লাবিব মাথা নাড়িয়ে বলল, জি স্যার, আপনি চাইলে নিজের চোখেই দেখতে পারেন। দিহান বুঝতে পারলো এখানে অনেক খারাপ কিছু হতে চলেছে। সে আলভির হাত ধরে বলল, আরে ও যা নয় তাই বলেছে, তুই ওর কথা বাদ দে। এভি চল, আজকে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে, যেতেই হবে, চল প্লিজ। আলভি দিহানের হাত সরিয়ে দিয়ে শীতল কণ্ঠে বলল, তোর অ্যাপয়েন্টমেন্ট আছে, তুই যা। দিহান, ডাক্তার হিসেবে আমার কাজ হচ্ছে জীবন বাঁচানো, তাই না? কিন্তু আমার কেন মনে হচ্ছে আজকে কে একজন আমার হাতেই খুন হবে। কথাটা শুনে দিহান আবারও আলভির হাত ধরল। রাগে আলভির শরীর কাঁপছে। প্লিজ এভি, মাথা ঠান্ডা রাখ। আমার মাথা ঠান্ডায় আছে দিহান। আফটার অল আমি ওকে ঠান্ডা মাথায় খুন করব। দিহান আরো কিছু বলতে চাইল, কিন্তু আলভির তীক্ষ্ণ চাহনির সামনে সে কিছুই বলে উঠতে পারল না। তুই ওকে বাঁচাতে আসার মতো ভুল করিস না দিহান, তাহলে ওর বদলে আমি হয়তো তোকেই খুন করে ফেলবো। এই পৃথিবীতে বেঈমানরা হচ্ছে এক প্রকার আবর্জনা, তাদেরকে ডাস্টবিনে না ফেললে পরিবেশ দূষিত হয়। দিহান ভয়ার্থ গলায় বলল, তুই ওকে ডিভোর্স দিয়ে দিলেই তো হয়। দিহানের এই কথাটা শুনে অলির দেওয়া শর্তগুলোর কথা মনে পড়ে যায়, যা আলভির ক্ষতস্থানে লাবণের মতো কাজ করে। সেই রাস্তায় মেয়েটা শুরুতে বন্ধ করে দিয়েছে। আমি এখন হারে হারে টের পাচ্ছি ওইসব শর্ত কেন দিয়েছিল। কোন সব শর্তের কথা বলছিস? বাদ দে, তুই চলে যা। ডিভোর্স দেওয়ার রাস্তা থাকলেও আমি ওকে ডিভোর্স দিতাম না। আমি তো অন্য রাস্তায় গিয়ে ওকে একেবারে খুন করেই ফেলব। আমার মনের মৃত্যু ঘটানোর অস্ত্রকে আমি আগে ডিস্ট্রয় করে ফেলব। দিহানকে চলে যেতে বলেও দিহান আলভির সাথেই থাকলো। এখানে এই অবস্থায় আলভিকে একা রেখে যাওয়া মোটেও বুদ্ধিমানের কাজ হবে না। ওরা আসছে, আপনারা ওই দিকটায় চলে যান, ওরা যেন দেখতে না পায়। লাবিবের কথার উত্তরে দিহান বলে ওঠে, ওই আমরা ওখানে গিয়ে লুকিয়ে থাকবো কেন? আমরা কি চোর নাকি? আলভি কথাটা বিরক্তিসূচক শব্দ উচ্চারণ করে বলল, বেশি কথা বললে কিন্তু তোর কপালে দুঃখ আছে। চল ওইদিকে গিয়ে দাঁড়াই। যদি আমার মনে হয় না বেশিক্ষণ আমি ওদের রোমান্টিক শো দেখতে পারবো। আলভি কিছুক্ষণ থেমে একটা শ্বাস ফেলে হাসকি স্বরে বলল, দিহান, আমি ওকে মেরে ফেলতে নিলে আমাকে আটকাস। আমি ওকে মেরে নিজের হাত নোংরা করতে চাই না। আলভি স্বাভাবিকভাবে বললেও দিহান বুঝতে পারল আলভির ভেতরে অলরেডি রক্তক্ষরণ হচ্ছে। আলভি আর দিহান কাউন্টারের পাশে লুকিয়ে রইল। কিছুক্ষণ পরেই সেখানে নোমান অলিকে নিয়ে আসে। নোমান অলির হাত ধরেছিল। অলি ক্যাফেতে ঢুকেই আশেপাশে তাকালো। ভয়ে তার গলা শুকিয়ে আসছে। নোমান একটা চেয়ার এগিয়ে দিয়ে বলল, বসুন। না মানে বসো। অলি হাসার চেষ্টা করে চেয়ারে বসলো। নোমান লাবিবকে দেখিয়ে বলল, ও হচ্ছে আমার বন্ধু লাবিব। লাবিবকে দেখে অলির চেনা চেনা লাগলো, কিন্তু ঠিক চিনতে পারল না। নোমান অলির সামনে চেয়ারে বসেছে আর লাবিব নোমানের পাশের চেয়ারে বসেছে। কি খাবে অলি? অলি নাবোধক মাথা নাড়ে। নোমান একটা শুকনো ঢোক গিলে অলিকে ইশারা কিছু বলতেই অলি বলে ওঠে, আমি লুডুস খাবো। ওয়েটার নুডলস দিয়ে গেল। নোমান লাবিবের দিকে তাকিয়ে বলল, তুই অলির সাথে দেখা করতে চেয়েছিলি, তাই নিয়ে আসলাম। নোমান, আমি ওনাকে চিনি, উনি কার্ডিওলজিস্ট তাসমিন মির্জাহারের ওয়াইফ। কথাটা শুনে অলি মাথা নিচু করে নিল। তখনই তার কানে থাকা ব্লুটুথে হুমকির স্বর ভেসে আসে, তুই কিন্তু ঠিকঠাক কাজ করছিস না। রাতের থেরাপির কথা বলিসনি নিশ্চয়ই? ভুলে গেলেও সমস্যা নেই, আমি আছি তো মনে করিয়ে দেওয়ার জন্য। অলির শরীর হিম হয়ে আসে। মনে হচ্ছে সে যখন তখন জ্ঞান হারাতে পারে। সেই সাথে মনে পড়ে যায় গত রাতের নির্যাতনের কথা। সেসবের ওপর কাল রাত থেকেই সে অভুক্ত। অলি একবার সামনে থাকা নুডলসের দিকে তাকিয়ে সেটা হাতে নিয়ে খেতে লাগলো। নিজের জন্য না হলেও বাচ্চাটার জন্য তাকে খেতেই হবে। শুধু খেয়েই যাবি? এত খিদে তোর? ওইগুলো কিন্তু অনেক টেস্টি, খাবি নাকি? ব্লুটুথ থেকে ভেসে আসা বাক্যগুলো শুনে অলি খাওয়া থেমে যায়। সে এক গ্লাস পানি পুরোটা খেয়ে ওড়না দিয়ে মুখ মুছে নিল। তারপর লাবিবের দিকে তাকিয়ে হাসি মুখে বলল, আপনি তাসনিম মির্জার কথা বলছেন? আরে সে সবার সামনে কার্ডিওলজিস্ট, কিন্তু ভেতরে ভেতরে সে একটা জানোয়ার। মেয়ে দেখলেই তার মাথা ঠিক থাকে না। আপনি জানেন সে আমার সাথে জোরাজোরি করেছে, আমায় একা পেয়ে রেপ করেছিল। অলির মুখ থেকে কথাগুলো শুনে আলবির শরীর অবশ হয়ে আসে। অলি অবশ্য জানে না যে আলবি আশেপাশেই আছে।
আপনি নিজের স্বামীর বিষয়ে এসব কথা কিভাবে বলছেন? অলি কিছু বলতে চাইলেও বলতে পারে না। তাকে যা যা বলতে বলা হচ্ছে তাকে সেগুলোই বলতে হবে। অলি আরেক গ্লাস পানি নিয়ে খেতে লাগলো। কি হলো বলুন? আপনি নিজের হাজবেন্ডের ব্যাপারে এসব কিভাবে বলতে পারেন? বলছিস না কেন? ইউ স্যার, তোকে আজকে জিন্দা খবর দিব। অলি একটা ঢোক গিলে বলল, আমি যা সত্যি সেটাই বলেছি, ওনার সামনেও বলতে পারবো। লাবিব নোমানকে বলল, শুনলি তো এই মেয়েটা নিজের স্বামীকে নিয়ে কিভাবে বলছে? তুই প্লিজ এই মেয়েটার ফাঁদে পা দিস না। কথাটা শুনেই নোমান লাবিবের কলার চেপে ধরল। একটাও বাজে কথা বলিস না, অলি শুধু সত্যিটাই বলছে। এখানে ওর তো কোনো দোষ নেই। আমি লোকটাকে দেখেছি, সে অলির সাথে অনেক বাজে বিহেভ করেছিল। আই অ্যাম ড্যাম শিওর যে ওই লোকটা একটা প্রফেশনাল রেপিড। তুই আমাকে সাহায্য কর অলিকে ওই লোকটার হাত থেকে বাঁচাতে। লাবিব জিজ্ঞেস করলো, আমি কিভাবে সাহায্য করব? নোমান শান্ত কণ্ঠে বলে, আমি অলিকে বিয়ে করতে চাই। লাবিব নিজের কলার ছাড়িয়ে বলল, পাগল নাকি? আরেক বেটার বউরে কেমনে বিয়ে করবি? নোমান অলির উদ্দেশ্যে বলল, অলি লোকটাকে ডিভোর্স দিয়ে দেবে, তাই না অলি? অলি ওপর নিচ মাথা নাড়ল। আমি ওনাকে ডিভোর্স দিয়ে দেব। লাবিব বসা থেকে দাঁড়িয়ে গেল। তোদের যা ইচ্ছা কর, আমি এসবের মধ্যে নেই। তাসনিন মির্জাকে আমি নিজের ভাইয়ের চোখে দেখি, তাদের সাথে আমি বেইমানি করতে পারবো না। তার জন্য তুই বন্ধুকে সাহায্য করবি না? না, করব না। তুই থাক তোদের মতো। আজকের পর থেকে আমাদের মাঝে আর কোনো সম্পর্ক নেই। লাবিব ক্যাফে থেকে বেরিয়ে যায়। নোমান কিছুক্ষণ চুপ থেকে অলির হাতটা নিজের হাতের মুঠোয় নেয়। তুমি চিন্তা করো না অলি, আমি তোমাকে সেই নরক থেকে বের করবই করব। অলি হাত ছাড়িয়ে নিতে চাইল, কিন্তু নোমান আরো শক্ত করেই ধরল। আলবির মাঝে কোনো ভাবেগ নেই, সে চুপচাপ দাঁড়িয়ে আছে, যেন কোনো পাথরের মূর্তি। অলির কানে ভেসে এলো, এবার সেটা কর। অলি একটা শুকনো ঢোক গিলে নোমানের হাতটা দুহাতে চেপে ধরে ঠোঁটের নিকট আনলো। তারপর একটা ছোট্ট চুমু দিয়ে বলল, আই লাভ ইউ। নোমান হালকা হেসে বলল, আই লাভ ইউ টু। নোমান এবার নুডলসের প্লেটটা অলির দিকে এগিয়ে দিল। পুরোটা খেয়ে নাও। অলি মাথা নেড়ে খেতে লাগলো, কিন্তু তাড়াহুড়ো করে খেতে গিয়ে খাবার গলায় আটকে যায়। অলি টেবিলের ওপর তাকিয়ে দেখলো পানি শেষ হয়ে গেছে। পানি। নোমান পানি আনার জন্য উঠে দাঁড়ালো, কিন্তু তার আগেই কেউ একজন অলির দিকে পানি এগিয়ে দেয়। অলি পানিটা খেয়ে লোকটার দিকে না তাকিয়েই বলল, থ্যাংক ইউ। থ্যাঙ্কস টু ইউ মিসেস অলি তাসনিম মির্জা। এ আলভি তাসনিম মির্জার জীবনটা হেল করে দেওয়ার জন্য। আকস্মিক কারো গম্ভীর তীক্ষ্ণ কণ্ঠে অলির অন্তরাত্মা কেঁপে ওঠে। অলি আর লোকটার দিকে তাকানো সাহসটুকুও পেল না। আপনার বিয়ে হবে শুনলাম, আমাকে দাওয়াত দেবেন না মিসেস অলি তাসনিম মির্জা? কথাটা শুনে অলির শরীর শিউরে উঠল। নোমান নিম্ন স্বরে বলল, মিস্টার তাসনিম মির্জা, এখানে বসে কোনো প্রকার সিন ক্রিয়েট করবেন না। আপনি অলির এক্স হাজবেন্ড বলে আমি কিন্তু আপনাকে ছেড়ে দেব না। আলভি এক হাতে টেবিলের উপর রেখে তীক্ষ্ণ চোখে নোমানের দিকে তাকায়। এক্স? আমি ওর এক্স হাজব্যান্ড? বাহ, ভালোই বললেন, কিন্তু আমি ঠিক কখন থেকে ওর এক্স হয়েছি বলতে পারবেন? আমার না ঠিক মনে পড়ছে না। অলি, আপনি বলুন না, আমি কবে থেকে আপনার এক্স হয়েছে? অলিকে নিশ্চুপ থাকতে দেখে আলভি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ঠাস করে অলির গালে থাপ্পড় দিয়ে বসে। সাথে সাথেই নোমান আলভির শার্টের কলার খামচে ধরে। আপনার সাহস হয় কি করে আমার সামনে অলির গায়ে হাত তোলার? আর তোর সাহস হয় কি করে আমাকে এই প্রশ্ন করার? আলভি উল্টো দিকে ঘুরে নোমানকে মারতে লাগলো। অলি চুপচাপ বসে আছে। আলভি নোমানকে মেরে ফ্লোরের ওপর ফেলে দিয়ে এগিয়ে আসে অলির দিকে। চুপ করে আছিস কেন? বল, কবে থেকে আমি তোর এক্স হয়েছে? আলভি অলির দিকে ঝুঁকে অলির গাল চেপে ধরে রাগী কণ্ঠে বলল, তুই আমাকে মেরে ফেলার আগে আমি তোকে মেরে ফেলবো। আলভি জোর করে অলিকে তুলে নিজের কাছে টেনে নিল। এক হাত গলিয়ে দিল অলির চুলের ভাঁজে, আর এক হাত দিয়ে অলির কোমর চেপে ধরল। ছেড়ে দিন আমায়, আমি ডিভোর্স দিয়ে দিব আপনাকে। আর কোনো কিছুই চাই না আমার, ছাড়ুন। কি বলছিলি জানো? আমি একজন রেপিস্ট, আমি জোর করেছিলাম তোর সাথে। অলি কম্পিত স্বরে বলল, হ্যাঁ তো মিথ্যেকে বলেছি আমি। আলভি হাসতে লাগলো, যেই হাসি ছিল ভয়ঙ্কর। মেয়ে দেখলে আমার মাথায় ঠিক থাকে না।
অলি আলভিকে দূরে সরিয়ে দিতে চাইল, কিন্তু এক চুল সরাতে পারল না। এমন করছিস কেন? তোর সব সত্য কথার মধ্যে মিথ্যে কথাটা আমি মানতে পারলাম না পয়জন বি। হ্যাঁ, তোকে দেখলে আমার মাথায় ঠিক থাকে না, এটা সত্যি, কিন্তু আর কাকে দেখে আমার মাথা ঠিক ছিল না। আলভি কিছুক্ষণ স্থির চোখে অলির দিকে তাকিয়ে রইল। অলির চেহারাটা আজকে ফ্যাকাশে লাগছে। আলভি হাসকি স্বরে বলল, তুই আমাকে মেরে ফেলতে চাস, তাই না? আলভি থামল, অলিকে ওপর নিচ পরখ করে ফের বলল, তুই নিজের তো এক্সপার্ট হয়ে হানি থেকে পয়জন হয়ে গেছিস। আমি তো তোকে খেয়ে মরতে চাই পয়জন বি, খাবো তোকে? আলভির কথা শুনে অলির মাথা ঘুরে গেল। সে নিজে থেকেই বলে উঠল, ছাড়ুন, আমার শর্তের কথা ভুলে গেছেন দেখছি আপনি। কথাটা শোনা মাত্রই আলভি অলিকে ছেড়ে দিল। ডিভোর্সের কাগজটা পাঠিয়ে দিস, অপেক্ষা করব। আলভি কোনো দিকে না তাকিয়েই ক্যাফে থেকে বেরিয়ে গেল। বিহানও তার পিছু পিছু চলে যায়। অলি চেষ্টা করেও আলভিকে কোনো কিছুই বোঝাতে পারেনি, কারণ তাতে আলভিও বিপদে পড়তে পারে। নোমান ঠোঁটের কোণে লেগে থাকা রক্তটুকু মুছে উঠে দাঁড়ালো। অলি তার সামনে গিয়ে হাত জোর করে বলল, আপনি প্লিজ আমায় ছেড়ে দিন। কেন এমন করছেন? কি ক্ষতি করেছি আমি আপনার? নোমানের চেহারা কাঠামো পুরোই বদলে দিয়েছে আলভি। নোমান উত্তরে কিছু না বলে ইশারা করে পেছনে তাকাতে বলল। অলি পেছনে তাকিয়ে দেখলো ৩-৪ জন বডিগার্ড টাইপের লোক তাদের দিকেই তাকিয়ে আছে। নোমান হাতের ইশারা দিয়ে চুপ থাকতে বলল। হ্যালো ভালোবাসার বন্ধুরা, গল্পটা কিরকম লাগলো কমেন্টে জানাবেন। আর নেক্সট পার্ট খুব শীঘ্রই আসতে চলেছে। আপনারা কী ধরনের গল্প শুনতে চান কমেন্টে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, খোদা হাফেজ।